ডুয়ার্সের জঙ্গলে এই ধরনের একটা পরিবেশে সকালের মিঠে একদম সোনা রোদ, সেখানে দাঁড়িয়ে পাহাড় নয় জঙ্গল আর গ্রাম্য পরিবেশকে একেবারে নিজের মতো করে পাওয়া একটা দারুণ অভিজ্ঞতা হলো আমার। এটা হচ্ছে এই হোমস্টের ব্যাক সাইডের একটা বারান্দা, যেখানে আপনি বসে থাকলেও সামনে দেখুন, আপনার চেয়ে থাকলে দারুণ সময় কেটে যাবে, যেন একেবারে ক্যানভাস, সবুজ আর নীল আকাশ। আপনাদের সামনেটা দেখাই, ওই রিলসটা যেটা দেখা যায় যেটা সমগ্র চিলাপাতা ফরেস্টের মধ্যেই পড়ে, ওই জঙ্গলটা পুরোটাই চিলাপাতা ফরেস্ট। আর অরিজিনাল আধার কার্ড বা ভোটার আইডি কার্ড সঙ্গে থাকলে আপনারা ভুটানে প্রবেশ করতে পারবেন এবং ফুন্টেশোলিংয়ের কিছু জায়গার সাইট সিইং করে ফিরতে পারবেন। ডুয়ার্সে যারা বেড়াতে আসবেন অবশ্যই টার্গেট করবেন জয়গা হয়ে ভুটানেকে একবার ছুঁয়ে দেখবার। আমি প্রসেনজিৎ, আপনাদের হোস্ট উড়োজাহাজে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। চিলাপাতা ফরেস্টের এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে সাফারিটা শুরু হয়, এই এদিকটাই। আর একটুখানি জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের আন্ডারেই পড়ে এই চিলাপাতা ফরেস্ট। তো খুব সামান্য কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের ব্লগে। আর চিলাপাতা ফরেস্টের সম্পূর্ণ ব্লগ আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো উড়োজাহাজ চ্যানেলের সাফারি সমেত ডুয়ার্সের এই রিজিয়নটা। বেশ, চিলাপাতা ফরেস্ট এমনিতেই খুব ঘন, আলিপুরদুয়ারের অন্যতম বনাঞ্চল। খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছি অমরজিৎকে নিয়ে, ওর সাথেই চলেছি এখন জয়গাঁওর দিকে যাব। আমার সঙ্গে থাকবেন, গোটা ব্লগটি দেখবেন। এখন চলেছি হাসিমারা হয়ে ভুটানের দিকে, সঙ্গে পথে হয়তো রায়মাটাং হয়ে কোদালবস্তি হয়ে যাব। যেই অভিজ্ঞতাটাই সামনে পড়বে না কেন আপনাদের সামনে তুলে ধরবো চিলাপাতায় থেকে একটু সামান্য অভিজ্ঞতা। অমরজিৎ এইমাত্র জানান দিল এখন আমরা পাক্কা 17 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যাব, গিয়ে সরাসরি উঠবো কোথায় অমরজিৎ? গুরুদুয়ারা। হাসিমারায় গুরুদুয়ারায় গিয়ে উঠবো 17 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে। চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, পথটাকে এনজয় করুন আমার সঙ্গে। চিলাপাতা থেকে হাসিমারা যাওয়ার এই 17 কিলোমিটার জার্নি কখনো যেন ভুলবার নয়। ঘন সবুজের বুক চিরে এগিয়ে চলেছি, আকাশের নীলের দেখা নেই, তবে সূর্যের উকিঝুঁকি দেওয়া এই পরিবেশকে দারুণ এনজয় করছিলাম। এই ঘন জঙ্গলের একপাশে হঠাৎ অমরজিৎ গাড়ি দাঁড় করালো আর জানান দিল এই রাস্তাটা দিয়ে নলরাজার গড় যাওয়া যায়। এটা এখন মানে সাফারি করতে দেয় তো? হ্যাঁ, সাফারি। নলরাজার গড়কে আগামীর জন্য তুলে রেখে এগিয়ে চললাম হাসিমারা হয়ে জয়গাঁও। এবার ঘন জঙ্গল নয়, পথের সঙ্গী চা বাগান, পিচ মসৃণ রাস্তা আর দূরে ওই ধূসর পাহাড়ের দেখা পাওয়া। এভাবেই পথ চলতে চলতে একসময় পৌঁছে গেলাম ভারত ভুটান সীমান্তের ভারতের প্রান্তিক শহর জয়গাঁও। চিলাপাতা ফরেস্ট থেকে 2 ঘন্টার মতো জার্নি, সুন্দর জঙ্গলের বুক চিরে চলে এলাম জয়গাঁও, একেবারে ভুটানের বর্ডারে। ইচ্ছে আছে একটু ভুটানের দিকে যাব। আমার সঙ্গে আছে রাজেশ দা, আগেই বললাম একটু কর্মসূত্রে আসা। তো এই বিকেলের দিকে, এখন 4টের মতো বাজে, আমরা যাব এখন ভুটানের দিকে, ভুটানকে একটু ছুঁয়ে আসা। চলুন আমার সাথে। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে জয়গাঁ মার্কেট। বেশ জমজমাট, বেশিরভাগই গাড়ি চোখে পড়ছে, সবই ভুটানের। ইচ্ছে আছে ভুটানের দিকে একটা মনেস্ট্রি ভিজিট করব, তার সাথে একটা হ্যাঙ্গিং ব্রিজ, সময় যদি কুলায়। আপাতত সেই সবুজ পাহাড় দূরে দেখতে পাচ্ছি, তার উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, যে দৃশ্য দেখলে বারবার মন ফিরে যায় নর্থ বেঙ্গলের নানান ডেস্টিনেশনে। এর আগে অনেকবার দেখিয়েছি, তবে ডুয়ার্সকে প্রথমবার ছুঁয়ে সত্যিই মন ভরে গেল। ছোট্ট ব্লগে যতটুকু পারলাম আমি দেখাবার চেষ্টা করলাম, সব কিছু হয়ে ওঠে না, তবে জঙ্গল খুললে আবার একবার ছুঁয়ে দেখব।
পায়ে হেঁটে ভুটানের গেট থেকে প্রবেশ করলাম এখানে। প্রবেশ করলাম অ্যাকচুয়ালি ভুটান গেটটা বাইরে, যেখান থেকে গাড়িগুলো যায়, আর মেইন যেখান থেকে শুরু হয় সেখানে ভিডিওটা অ্যালাউ নেই বলে আমি একটু পর থেকে করলাম। আমি আপনাদের ক্যামেরাকে দেখিয়ে দিই। ওখানে সমস্ত ফর্মালিটিস হচ্ছে, আমাদের মেনলি ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দেখিয়ে ওখান থেকে পারমিট করিয়ে আমাদের ঢুকতে দিচ্ছে ভুটানে। এই আমরা ভুটানে ঢুকে গেলাম। এর মধ্যে থেকে গিয়ে আমরা ভুটানে প্রবেশ অলরেডি করে গিয়েছি। বাইরে যাব, নিয়ে ভুটানের একটা গাড়ি নেব, নিয়ে ভুটানে ভিজিট করব। এই 4 জায়গা আচ্ছা, এখানটা ক্যামেরাটা আমি বন্ধ করছি, সামনে ইমিগ্রেশন আছে, তারপরে ঢুকে গেলে ভুটান থেকে আবার শুরু করছি। প্রবেশ করে গেলাম ভুটানের ভিতরে। একটা আলাদাই যেন শান্তি, আলাদাই শান্তি। ভুটান ট্রিপটা বাতিল হয় 2020 সালে। যেদিনকে ভুটান ট্রিপটা আমার বাতিল হয় সেদিন থেকেই ইন্ডিয়াতে লকডাউনের শুরু। তারপরে ভুটান ইতিহাস হয়ে গিয়েছে পর্যটকদের কাছে। এখন রীতিমতো আমাদেরকে ভিসা ফিজ পে করে আসতে হয়। তো ভুটান ট্রিপটা কবে কমপ্লিট করতে পারবো আবার জানি না। তবে চিলাপাতার একটা ছোট্ট সফরে আমি ভুটানকে ছুঁয়ে দেখতে এলাম। বেশ সুন্দর একটা ইমিগ্রেশন প্রসেস। সেখানে আধার কার্ডটা দেখিয়ে প্রবেশ করে গেলাম। জিজ্ঞেস করলো জাস্ট ফার্স্ট টাইম ভিজিট কিনা, এবং বিশ্বাস করবেন না, যখনই আমরা ভুটান থেকে এদিকে ইন্ডিয়া থেকে এদিকে প্রবেশ করলাম, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারের ওপাশটা হচ্ছে জয়গা আর ভুটান বর্ডারের এপাশটা হচ্ছে ফুন্টেশলিং। একটা আলাদাই শান্তি। গাড়ির সেই হর্নের ক্যাচড় ম্যাচড়, আননেসেসারি হাঙ্কিং, এগুলো যেন কিছুই নেই। যতটা সম্ভব ভুটানকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি প্ল্যান আমাদের? হ্যাঁ, কি প্ল্যান কি আমাদের? এখন এখান থেকে গুম্ফা টেম্পল যাব, তারপরে হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওইখানে যাব। ওখানে যে ট্যাক্সি ওরা জিজ্ঞেস করছিল যে আমরা ওখান থেকে নিলাম না কেন ওদেরকে? ওরা বেশি রেট নেই, আমরা স্ট্যান্ড থেকে নিব। আচ্ছা, এটা আমরা তাহলে এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। হ্যাঁ, অমরজিৎ যেরকমভাবে একটা নিয়ম আছে, জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। হ্যাঁ, প্রথমে তো গাড়ি দাঁড়া হবে, তারপরে পার হতে হবে। গাড়ি দাঁড়িয়ে যাবে এখানে জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়াবে। এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম 2020 সালের ইতিহাস, যখন ভুটান ট্রিপটা বাতিল হয় তারপর থেকেই ভারতে শুরু লকডাউন। তো সেই সময় ভুটান ট্রিপ যখন সাজিয়েছিলাম, অনেক কিছুই প্ল্যান করেছিলাম, ভুটান সম্পর্কে অনেক স্টাডি করেছিলাম, কিছুটা জানি। যেমন অমরজিৎ বলছিল যে জেব্রা ক্রসিং বরাবরই আমাদেরকে পার হতে হয়। তাছাড়া এখানে ম্যানুয়াল সিগন্যালিং, অর্থাৎ এখানে অটোমেটিক সিগন্যালের কিন্তু নেই। অথচ গাড়ি ঘোড়া কি নির্দিষ্ট একটা রুলস মেনে এরা চলাফেরা করছে। আননেসেসারি হাঙ্কিংয়ের কোনো কিছু ভুটানে এলে দেখা যায় না। আশেপাশের দৃশ্যপট বদলানোর সাথে সাথে পুরো পরিবেশটাই যেন একেবারে ঝট করে বদলে গেল। ওই হচ্ছে ভুটান গেট, তার ওপারটাই হচ্ছে জায়গা। যদি আমরা গাড়িতে আসতাম তাহলে ওদিক থেকে আসতাম, আর যেহেতু আমরা ওপাশ থেকে গাড়িতে আসিনি, আমরা হেঁটে এলাম, তাই একটু ঘুরপথে এলাম ইমিগ্রেশন কমপ্লিট করে। সেই বিখ্যাত মিম অনেকে দেখেছেন, একদম আচানক ওয়াক্ত বদল দিয়া। এখন পরিস্থিতিটা ঠিক সেরকমই হয়েছে। একদম হঠাৎ করেই যেন সমস্ত কিছু বদলে গেল। আশেপাশের দৃশ্যপট থেকে আরম্ভ করে পরিবেশটাই একটা অন্যরকম ফিল, একটা ভাইবস। সব থেকে ভালো লাগছে হচ্ছে গাড়ি ঘোড়ার কিন্তু অপ্রয়োজনীয় হাঙ্কিংগুলো এখানে পাবেন না। सचिन कितना है सर? कितना आदमी है सर? कितना आदमी सर? 3 आदमी सर। आप लोग कितना आदमी है? वो हैंगिंग ब्रिज कहाँ जाना है सर? और गुम्फा है। आप लोग को 1-1.5 घंटा टाइम तो लेना ही पड़ेगा।
बताइए 1500 तो सब घुमा देगा। उधर हैंगिंग ब्रिज, ठीक है, और इधर और व्यू पॉइंट। 800 रुपया लेता है और 1500 बोलने से होगा। हम यहीं से जाता है इतना टूरिस्ट लेके आके। বার্গেনিং চলছে একটা বিশাল। 1500 থেকে শুরু হলো, জাস্ট দুটো পয়েন্ট, একটা মনেস্ট্রি আর হ্যাঙ্গিং ব্রিজ। দেখি শেষ কোথায় গিয়ে হয়। हम तो टूरिस्ट लेके आता है, यहीं से जाता है। 800 रुपया देगा भैया। हैं? 1200 नहीं, यहाँ मैं 2-3 रोज पहले घुमा के लेके गया। অমরজিৎ কিন্তু আনকরা নয়, ও রীতিমতো টুরিস্ট এখানে নিয়ে আসে, সুতরাং ওর সাথে করা যাবে না এগুলো। দেখা যাক। दाम अच्छे से मिला, हम 2000 में कॉल देंगे। 2000 में बोलिए बोलिए, होगा क्या बड़ा है ये? देख कितना रोज होगा, एक हफ्ता भी नहीं हुआ है। नहीं नहीं नहीं, नहीं, नहीं। 800 से 900 लेता है, बोलने से होगा। অমরজিৎ ফাইনাল করছে। আমি ততক্ষণ দেখি ফন্টেশলিংয়ের কাছাকাছি কিছু হোটেল আপনাদেরকে দেখাই। রাস্তার উপরেই রয়েছে ফুনসুং হোটেল। পর বেশ রাস্তার দুধারে হোটেল এখানে রয়েছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, চিলাপাতার দিকে একটা কাজ সারতে এসে কখনো ভাবিনি ভুটানকে এভাবে ছুঁয়ে দেখতে পারবো এবং ব্লগ নিয়ে হাজির হতে পারবো আপনাদের কাছে। এখনও অনেক পর্ব বাকি, সিল্ক রুট পর্বটা কমপ্লিট করে উঠতে পারিনি, সেটা দেব। প্রফেশনাল ব্লগার তো এখনও হয়ে উঠতে পারিনি, তো ব্লগ নিয়ে আসতে আমার একটু দেরি হয়, কিন্তু যখন নিয়ে আসি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগবার মতো গ্রহণযোগ্যতা যদি আপনাদের কাছে তৈরি করতে পেরে থাকতে পারি, আমি প্রসেনজিৎ, আপনাদের হোস্ট উড়োজাহাজে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন, যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। कितना फाइनल कितना हुआ? बोल दो। कितना बोला देगा? हाँ, 2 पॉइंट बोला, 900 रुपये देगा बोला। कहाँ जाना? तो हैंगिंग ब्रिज जाएगा और ये नीचे वाला गुम्फा। त्यस्तै बसेको भन्दा त सानो गाडीमा जाने नि त। ठीक है, थोड़ा बड़ा गाडी हो कि प्लस हो। হয়েছে? 900 টাকা না, ঠিকই আছে। এরকমই सही है सब। তো যাই হোক, ফাইনালি অমরজিতের জিত হলো ঠিকই। আমরা মাত্র দুটো পয়েন্ট দেখবো, এক ভুটানের একটা গুম্ফা দেখবো, আর তার সাথে দেখবো হ্যাঙ্গিং ব্রিজ। এই দুটো পয়েন্ট দেখবো, ঠিক হলো মাত্র 900 টাকায়। আমরা 3 জন রয়েছি, যাওয়া যাক, চলুন চট জলদি। सही है सब। থ্যাংক ইউ। थैंक यू, घूम लीजिए आप अच्छे से। ভুটানিজ ড্রাইভারের থেকে পাওয়া শুভকামনা, ঘুমলে যেয়ে যাচ্ছে সে। আর কি, বেরিয়ে পড়লাম। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, শান্ত স্নিগ্ধ চারপাশ। আমাদের দেশের এবং খুব কাছের নর্থ বেঙ্গল বা সিকিমের সাথে প্রচুর মিল, তবে মূল পার্থক্য এখানকার সমস্ত আর্কিটেকচারে। চোখে মুখে স্পর্শ করছে হালকা ভেসে আসা একটা ঠান্ডা বাতাসের অভ্যর্থনা, জনবিরল পিচ মসৃণ রাস্তা, কোলাহলহীন চারপাশ। গাড়ির অবাঞ্ছিত হর্নের অত্যাচার নেই, আছে একটা মন ভালো করা পরিবেশ আর তার স্নিগ্ধতা। এই ডান দিকের রাস্তাটি ধরতেই বুঝলাম এবার একটু চড়াই পথে চলেছি, আর সেই সাথে বেড়ে গেল সবুজের ঘনত্ব। ফুনটেশলিং থেকে আমরা একটা গাড়ি নিলাম, যেরকমটা আমি ব্লগের শুরুতেই দেখালাম। লাস্ট অব্দি দরদাম করে যেরকম করে ঢুকলাম, প্রথমে যাচ্ছি আমরা গুম্ফার প্রতি। তবে আমি শুধু গাড়িটা নিয়ে আগে ঢুকতে পারবো। वैसे फुनशलिंग में तुम्हारा ये गाड़ी लेके कितना पॉइंट होता है साइट सीइंग का? इधर में पॉइंट जैसे ही अभी आप लोग को गुम्बा है, 2 गुम्बा है सर। 2 गुम्बा, वाटरफॉल भी है अभी, आप लोग जाएंगे तो। और टाइम नहीं होगा शायद, जी, वैसे जी। भी देर हो गया। वैसे कितना पॉइंट होता है यहाँ पे फुनशलिंग में घूमने के लिए? 4 to 5 पॉइंट होता है सर। अच्छा, वो उसमें वक्त कितना लगता है? इधर में ज़्यादा से ज़्यादा 1500 लेता है सर। अच्छा, और and थोड़ा time? पॉइंट कम टाइम के हिसाब से लेता है। अगर आपको 2 से 3 घंटा घूम के टाइम लगना है तो 1500 लेगा। अच्छा, पॉइंट के हिसाब से भी ज़्यादा है सर।
ज़्यादा पॉइंट ज़्यादा टाइम लगेगा ना सर। अच्छा अच्छा, तो फुल डे का भी साइट सीइंग होता है फुल डे तो नहीं होता है सर, हाफ डे। वो आपका आप लोग का ये होता है ना सर, क्या बोलते हैं, जैसे कि आप लोग कितना टाइम स्पेंड करोगे, और आप लोग ज़्यादा फ़ोटो जैसे फ़ोटो सेशन लेके टाइम ज़्यादा स्पेंड करोगे तो शायद लग जाएगा सर टाइम के हिसाब से। जी जी सर। वो जो बात हो रहा था वहाँ पे 1500 में आप कितना टाइम देते हैं? 1500 में 3 आवर्स बस देते हैं सर। 3 आवर्स। जी जी जी, 3 आवर्स तक हो जाता है। बाय द वे, व्हाट्स योर नेम? किले रबगे सर। से अगेन? किले रबगे। किले रबगे। जी सर। इज दिस राइट प्रोनाउंसिएशन? किले रबगे। जी जी सर। ওকে, থ্যাংক ইউ। শুনলেন ওর নামটা, কিল্লের রবগে। আমি জানি না সঠিক প্রনাউন্স করলাম কি না। তো ওর কথায় অনুযায়ী সময় ওপর ডিপেন্ড করে আপনারা কতটা সময় নিচ্ছেন। ফুল ডে সাইট সিইং ফুন্টেশলিংয়ে ভুটানের ভেতরে হয় না, হাফ ডের মতো আপনারা ফটো সেশন করবেন, কতটা সময় স্পেন্ড করবেন এক একটা তার উপরেই হয়। তো ওরা যেটা রেটটা বলছিল 1500 টাকায়, ওর মুখেই শুনে নিলেন মোটামুটি 3 ঘন্টা ওরা অ্যালাউ করে। একটা ওয়াটারফলসও আছে, কিন্তু এই বিকেলে সম্ভবত আমাদের সময় হয়ে উঠবে না, আমরা সেদিকে আর যাচ্ছি না। তো আপাতত গুমফার উদ্দেশ্যে, তারপরে যাব হ্যাঙ্গিং ব্রিজ। রয়েছি ভুটানে, ঘুরে দেখুন। ভুটান ফুন্টেশলিংয়ে প্রথম সাইট সিইং পয়েন্টে এলাম একটা গুমফাতে। ডিটেলস কিছুই জানা নেই, স্টাডি কিছু করা নেই। নো ম্যাম, আই এম নট আ ইউটিউবার। देखो ना I am not an YouTuber. I'm just a travel blog. I love to shoot some videos about travel and all. That's all. মনাস্ট্রিটা দেখার জন্য এখানে টিকিট করতে হলো 30 টাকা করে পার হেড। আপাতত রাজেশ দা আর অমরজিৎ টিকিট করাচ্ছে। আশপাশের বিউটিটা কিন্তু সত্যি অন্যরকম। ভুটান যেন আবার টানছে, ভুটান সত্যি আবার টানছে। জানি না ভুটান সিরিজ কবে করতে পারবো আপনাদের জন্য। ভুটানের বিউটি সত্যি অন্যরকম, প্রচুর স্টাডি করেছিলাম, এখনও আমার সেসব রয়েছে। যদি একটু হালকা করে এরা ইমিগ্রেশন ফিস এই মুহূর্তে যেটা ধার্য করে রেখেছে, সেটা একটু শিথিল হলেই সম্ভবত আবার ভুটান। হয়তো সেই কস্টিংটা মোটামুটি এটা 10-12 দিনের ট্রিপে তার ইমিগ্রেশন কস্টিংটা যতটা পড়ে যাচ্ছে তা আমি হিসেব করে দেখলাম তা অনেকটাই। যতদূর জানি 1200 টাকা করে পার হেড পার অ্যাডাল্ট, আর 600 টাকা করে বাচ্চাদের জন্য। এবং উড়োজাহাজ টিম অর্থাৎ আমার ফ্যামিলির জন্য বেশ একটা 10 দিন বা 12 দিনের ট্রিপে অনেকটাই খরচা শুধু ইমিগ্রেশনের জন্যই চলে যাচ্ছে। Your national dress? मुझे पता है, बहुत सारा चीज़ पता है। इधर से आइए, इधर से। मैं बाहर तक इसको ऑफ कर दूंगा। नहीं बाहर हो सकता अब इधर से मंदिर का जब आप लोग अंदर जाएंगे ना सर, तब आपको शूटिंग नहीं मोबाइल में फोटो उठाने देगा नहीं, तो नहीं, मंदिर का भीतर भीतर का तो चांस ही नहीं है, अलाउड ही नहीं है। पहले तो देता था। नहीं नहीं पहले भी नहीं देते, पहले से ही मना। नाम क्या है ये मॉनेस्ट्री का? खरबंदी। खरबंदी। जी जी। মনাস্ট্রিগুলোতে এলে যে ধরনের কালচারের আগেও অনেকবার বহুবার করেছি, বেশ লাগে, কখনো পুরনো হয় না। আপাতত সেসবের সাক্ষী ভুটানে এসে আর একবার। আমাদের জায়গা ঘর যেটা দিয়ে ঢুকলাম, বিউটিটা দেখো। আর ওটা হচ্ছে তোরসা নদী। এটা নদীটা চলে গেছে ওই যে ওটা। হ্যাঁ, ওটা তোরসা নদী।
এই টোটালটাই তো ভুটানের পাহাড়। হ্যাঁ পাহাড়টা সব ভুটান। পাহাড়ের নিচে ওই যে বাড়িগুলো দেখছেন না, ওইগুলো সব জয়লা। তোরসা তো নেমেই এসছে ভুটান থেকে। মনাস্ট্রি ভিজিট হলো, ফটো সেশনও হলো। এই চড়তেন ইতিহাস অনেকে জানেন কিনা জানি না। ইন্ডিয়া থেকে এক বাইকাররা যখন এখানে ভুটানে আসতে শুরু করে, যখনও ভুটানে ইমিগ্রেশন ফিস চালু হয়নি, এই চড়তেনে ইন্ডিয়া থেকে এক বাইকার এসে তার মাথায় উঠে পড়ে। তো কোন দেশে আসছি, সেই দেশের ইতিহাস, সেই দেশের কালচার না জেনে শুনে একেবারে চূড়ান্তভাবে সব কিছু আনন্দের সাথে ভেসে নিয়ে গেল বিপদ। তো সেই কেসটাই হয়েছে আমাদের সাথে। তো সেই বাইকার এই চড়তেনের উপরে উঠে পড়া থেকে ভুটান সরকার তার বেশ ক্ষুব্ধ হয়ে যান। তারপরেই ইমিগ্রেশনটা আমাদের উপর অ্যাপ্লাইড হয়। অর্থাৎ এরা কোয়ান্টিটির উপর বিশ্বাসী নয়, কোয়ালিটির উপর বিশ্বাসী। অর্থাৎ কোয়ালিটি টুরিস্ট আসুক ভুটানে, সেটাই ভুটান সরকার চান। जो रूफ पार्ट दिखता है ना सर, वो लोग सब भूटान का है। और इधर साइड का जो रूफ नहीं दिखता है, इधर से सब इंडिया है। आपको इधर से दिख रहा है ना सर, रूफ साइड सब भूटान। ये साइड जी रूफ साइड जो घर का रूफ है उस साइड भूटान है, और जो घर का रूफ नहीं है इधर से सब इंडिया है। इधर से सीन अच्छा दिखता है। ফুন্টেশলিংয়ের এই মনাস্ট্রিটা ভিজিট করে তার চারপাশ দেখে অসাধারণ লাগলো। ওপর থেকে আপনাদেরকে দেখালাম ফুন্টেশলিং, আর আমাদের জয়গাঁওয়ের একটা ভিউ বেশ ওপর থেকে সুন্দর লাগছে, সাথে সূর্য অস্ত যাচ্ছে পড়ন্ত বিকেলে। এই সিনটা ধরতে পেরে একটা দারুণ তৃপ্তির জায়গা। চলুন আমরা নেক্সট পয়েন্টে যাব, হ্যাঙ্গিং ব্রিজ। আস্তে আস্তে মনাস্ট্রি থেকে বেরিয়ে চলেছি। আমি আমাদের যে সারথি ভুটানের, তার নামটা শুনে অপূর্ব লাগলো। আমি বারবার মনে করবার চেষ্টা করছি, ওর সাথে ফ্যামিলির হওয়ার চেষ্টাও করছি। কিল্লার রবগে, am I right? मेरा फ़ोन नंबर सर, हम लोग का भूटान का कोड है +975 और इसके पीछे 17256297। अच्छा, ये मतलब व्हाट्सएप में भी? जी व्हाट्सएप में भी ऐड करके कॉल कर सकते हैं। अच्छा, এই পরন্ত বিকালে চলেছি এবার হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। সেটি তোর্সা নদীর ওপর। দূরে ওই অস্তমিত সূর্যালোকের ছটা, ক্যানভাসে গাঢ় সবুজ অথবা ধূসর পাহাড়, আর অসম্ভব মসৃণ রাস্তা। যে রাস্তার সঙ্গী সবসময় যেন হাতে গোনা কয়েকটি গাড়ি। একটা বিখ্যাত কথা আছে জানেন, জার্নির আসল মজা গন্তব্যে নয়, এই পথ চলায়। আমি সেটা ভীষণভাবে বিশ্বাস করি, আর সেই কারণেই আমার ট্রাভেল ব্লগগুলিতে এইসব মন ভালো করার জার্নিগুলি খুব বেশি করে তুলে ধরি। আমার এই জার্নির সঙ্গী এই মুহূর্তে অসাধারণ প্রাকৃতিক ক্যানভাস, আর এই গাড়ির ভেতরে কুমার শানুর মেরা চাঁদ মুঝে আয়া হে নজর। এইরকম একটা ডেডলি কম্বিনেশনের মোহে আচ্ছন্ন হয়ে তখন যেন পৌঁছে গেলাম আম্মোছু নদীর ওপর এই আম্মোছু সাসপেনশন ব্রিজে। ফুংচলেং থেকে যার দূরত্ব 8 কিলোমিটার। ওহো, এই দেখুন, জানাতেই ভুলে গিয়েছি, তিব্বতের চুম্বা বা চুম্বি ভ্যালি থেকে উৎপন্ন হয়ে মাচু নদী ভুটানে প্রবেশ করে। তখন তার নাম হয় আম্মোছু। তারপর ভারত ও বাংলাদেশে এর নাম তোর্সা। সে হিসেবে এখন আমরা এই মুহূর্তে আম্মোছু সাসপেনশন ব্রিজে। আর আমরা ফুংচলেং থেকে যে পারমিট জোগাড় করলাম ভুটান বেড়াবার জন্য, সেটা 24 ঘন্টার জন্য, এবং ঠিক এতটা রাস্তায় আমরা আসতে পারবো, এর বেশি নয়। একটা অসাধারণ জার্নির শেষে
আমাদেরকে যাবো ঝোলা ব্রিজ। ঝোলা ব্রিজে। চলো। তো দেখেই আমার এক্সাইটিং লাগছে। তোরসার বুকে এই হচ্ছে ঝোলা ব্রিজ। এতদিন বেশ কয়েকটা হ্যাঙ্গিং ব্রিজ দেখিয়েছি সিকিম সিরিজে, তো তোরসার বুকে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ, এটা হচ্ছে সত্যি একটা রোমাঞ্চকর। আমি আর কোনো কথা বলবো না, আমি বাকরুদ্ধ। বাকিটা আপনারা ভিডিওতে দেখুন। এখানকার সামগ্রিক সিনারি অসাধারণ। কালিম্পংয়ের রাস্তা দিয়ে যখন আমরা যাই বা সিকিমের দিকে, তখন যেমন যে রূপে আমরা তিস্তাকে দেখি, আজকে ভুটানে এসে তোরসার ওপর দিয়ে যাচ্ছি, ঠিক যেন সেই ফিলিংসটাই হচ্ছে। ভাবতে পারবেন না নিচে কি ফোর্সে তোরসা এখান থেকে বয়ে চলেছে। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে ফটো সেশন হবে না, তা তো হয় না। প্রচুর ফটো তুললাম হ্যাঙ্গিং ব্রিজে এসে। ভুটানের ফুন্টেশলিংয়ে হ্যাঙ্গিং ব্রিজের এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। দুটো সাইট সিইং করলাম আমরা 900 টাকায় ফুন্টেশলিংয়ে এসে, তার এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। দারুণ একটা সিনিক বিউটির সাথে মাত্র দুটো সাইট সিইং পর্ব নিয়ে ভুটানের ফুন্টেশলিং ভ্রমণের পর্বটা আজ এখানেই শেষ করলাম। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এই হ্যাঙ্গিং ব্রিজে এসে। চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক পর্বে নতুন একটা জায়গা নিয়ে বা নতুন কোনো খাই পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন উড়োজাহাজের। বিদায় বন্ধুরা, থ্যাংক ইউ।